হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন। মিশন WBP 2021 এর এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2018 সালের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষায় আসা অঙ্কগুলির সমাধান দেখব। এই ক্লাসের PDF নোট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হন। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ খুব শীঘ্রই আমার এই চ্যানেলে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক আপলোড হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মান নির্ণয় করো। এই সমস্ত অঙ্কগুলি বদমাশ রুলের উপরে হয়ে থাকে। তো এখানে কার কাজ আগে হবে? এর কাজ আগে হবে। আগের থেকেও এর কাজ আগে হবে। তো এই কার কাজ আগে হবে মানে বদমাশ রুল সম্পর্কে ভালোভাবে জানতে আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে রাখছি। ওখানে গিয়ে বদমাশ রুল সম্পর্কে সমস্ত বিষয়টা জেনে নাও, তাহলে এই সমস্ত অঙ্ক বা বদমাশ রুলের উপরে যে সমস্ত অঙ্কগুলো দেয় কোশ্চেনে সেগুলোর কোনো সমস্যা হবে না। তো এক্ষেত্রে দেখো এর কাজ আগে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ, আর কিছুই না। তাহলে দেখো কি হবে এটা, এই 1/2 গুণ 1/2 এই কাজটা আগে হবে। সো 1/2 গুণ 1/2 করলে কত হবে? 1/4। দেখো আমরা পরীক্ষার খাতায় কি করব, পরীক্ষার খাতার উপরেই কিন্তু সলিউশনটা করে দেব, মানে এটাকে আবার নতুন করে লেখার প্রয়োজন নেই। দেখো 1/2 গণিত 1/2 এটা করলে হয় কত? 1/4। তো এখানেই তুমি লিখে নিলে 1/4। এখন উপরে আছে ভাগ। তো ভাগটাকে যদি গুণ করি, 4টা উপরে চলে যাবে। তো গুণ করে মানে এখানে গুণ হয়ে যাবে 4, এই উপরের একটা 4 হয়ে যাবে। সো এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। নিচে আসো, দেখো এখানে আছে হাফ প্লাস হাফ এর হাফ। এর মানে কি? আবার গুণ হবে। তাহলে 1/2 গণিত 1/2 কত হবে? 1/4। এটা কেটে যাচ্ছে। এখন যোগ আছে, তাহলে এরপরে লিখছি। দেখো উপরে কত পেলাম? 4/2 মানে কত পেয়েছি? 2। নিচেই 1/2 যোগ 1/4। তো নিচেরটা যদি আমি যোগ করি, 4 লসাগু হবে 2 প্লাস 1। ওকে, তাহলে 2/3/4 পেলাম। আরেকবার লিখছি 2/4। তো এই 4টা কি হবে? এর সঙ্গে গুণ হয়ে যাবে। 2 গুণিত 4 অর্থাৎ 8/3। 3 2 6, 2 পূর্ণ 2 3। ওকে, সো দেখো এটি 4টা কি করে ওপরে আসছে সেটা বোঝার জন্য কি করবে, জাস্ট 2/3/4 আছে, তো আমি এটাকে লিখতে পারি এরকম 2 ভাজিত 3/4। বাই মানে কি? ভাজিত, ভাগ করা। তাহলে 2 ভাগটাকে আমি গুণ করলে এটা উল্টে যাবে। দেখো 4টা 2 এর সঙ্গে গুণ হচ্ছে, আমি সেটাই করেছি, ডাইরেক্ট করেছি। চলো নেক্সট প্রশ্ন। কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা এবং তারপর আরও 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদে আসল হলে শতকরা সুদের হার কত? এখানে এই কোশ্চেনে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখো এখানটা আরও 5 বছর, আরও 5 বছর, এটা এখানে ইম্পর্টেন্ট। কেন? দেখো প্রথমে বলেছে 2 বছরে কত টাকা হচ্ছে একটা আসল? হচ্ছে 720 টাকা হচ্ছে। আরও 5 বছর মানে 7 বছরে ওই আসলটা কত হচ্ছে? 7 বছরে আসলটা হচ্ছে 1020 টাকা। এখন 2 বছরে যদি 720 হয়, 7 বছরে যদি 1020 হয়, তাহলে 5 বছরে আমি সুদ কত পাচ্ছি? এই 720টা 2 বছরে, 7 বছরে 1020, একটা আসল 2 বছরে 720 হচ্ছে, 7 বছরে 1020 হচ্ছে। তাহলে এই যে মাঝের যে গ্যাপটা, 5 বছরে কত বৃদ্ধি পাচ্ছে ওই টাকাটা, মানে সুদ হিসাবে কত বৃদ্ধি পাচ্ছে? 1020 মাইনাস 720 টাকা, অর্থাৎ বিয়োগ করলে হয় 300 টাকা। এই 300 টাকাটা কি? 5 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে 60 টাকা। 300/5, 60 টাকা হচ্ছে 1 বছরের সুদ। এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো সূত্রের প্রয়োজন নেই। তোমরা হয়তো অনেকে সূত্রের সাহায্যে করে থাকবে, দরকার নেই। দেখো কিভাবে করছি। এখন এই যে 2 বছরের টাকাটা 720, এখানে কি আছে ঢুকে? এখানে আছে সুদ আছে আর আসলের যোগফল আছে। বলো হ্যাঁ কি না? সুদ প্লাস আসল হচ্ছে 720 টাকা, বলে দিয়েছে আমাকে। তো 720 টাকার ভেতরে সুদ কত বছরে ঢুকে রয়েছে? 2 বছরের সুদ ঢুকে রয়েছে। 2 বছরের সুদ ঢুকে রয়েছে 720 টাকার ভেতরে। তো 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, 2 বছরের সুদ কত হবে? 2 বছরের সুদ হবে 120 টাকা। বলো হ্যাঁ কি না? এখন আমি যদি 720 থেকে এই 2 বছরের সুদটা, এখন আমি যদি এই 720 থেকে 2 বছরের সুদটা বাদ দিয়ে দিই, তাহলে আসল পাবো। আসল কত দাঁড়াবে আমার? 720 বিয়োগ 120, অর্থাৎ 600 টাকা হলো আমার আসল।
এখন বলতে পারি এই 600 টাকার উপরে 1 বছরের সুদ 60 টাকা। আমরা জানি 100 টাকার উপরে 1 বছরের সুদকে বলা হয় সুদের হার, 100 টাকার উপরে। কিন্তু 600 টাকার উপরে 60 টাকা দিয়েছে, তাহলে 100 টাকার উপরে কত হবে? 600 টাকা যদি আসল হয়, আমি সুদ পাই 60 টাকা, 1 বছরের সুদ পাই। তাহলে 100 টাকা যদি আমার আসল হতো, তাহলে কত টাকা সুদ পেতাম? 10 টাকা সুদ পেতে। এটাকে কত দিয়ে ভাগ করলে 100 হয়? 6 দিয়ে। তো এটাকে 6 দিয়ে ভাগ করো 10। এই 10 টাকাটা কি? 100 টাকার 1 বছরের সুদ। তাহলে সেটাই আমার কি? ইন্টারেস্ট। তাহলে এখানে কোথাও সূত্রের প্রয়োজন নেই। এটার অ্যান্সার কত হবে? 10%। নেক্সট, 1 থেকে 100-র মধ্যে কতগুলি নাম্বার আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক থাকবে? দেখো, 1-এর পরে 4 আছে, যেটা 4 দ্বারা বিভাজ্য হয় এবং একটি অঙ্ক 4। এরপরে কি আছে? 14 হবে না, কারণ ওটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না। 24 হবে, 24-এর পর 40 হবে, 4 দ্বারা বিভাজ্য। 44 হবে, 48 হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে কিন্তু, হ্যাঁ। 64 হবে, 84 হবে। তাহলে কটা সংখ্যা পাচ্ছি? 7টা সংখ্যা। অপশন ডি। দুটি সংখ্যার অনুপাত 2:3। সংখ্যা দুটির প্রত্যেকটি 8 যোগ করা হলে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি দেখো 2:3, এই দুটি সংখ্যা ছিল, এখন হয়েছে কত? 3:4। একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2 থেকে 3-এ আসতে কত যোগ করতে হয়েছে? 1 যোগ করতে হয়েছে। আবার 3 থেকে 4-এ আসতে 1 যোগ করতে হয়েছে। তার মানে যখন আমি 1 রেশিও যোগ করছি তখন এটা হচ্ছে। প্রশ্নে বলেছে না, তুমি 1 যোগ করছো না, যোগ করছো 8। তাহলে 1 রেশিওর মান কত হবে? 8। সংখ্যা দুটো কত? এটা 2 রেশিও, এটা 3 রেশিও। তাহলে সংখ্যা দুটি হবে 16 আর 24। বোঝা গেছে? বা এটাকে তুমি অন্যভাবেও করতে পারো, এক্স ধরে নিয়ে। কি করবে? ধরি সংখ্যা দুটি 2x। এখন প্রত্যেকটির সঙ্গে 8 যোগ করলে 2xটা কত হবে? 2x প্লাস 8 হবে। 3xটা কত হবে? 3x প্লাস 8 হবে। আর এটার সমানই বলে দিয়েছে 3/4। 3:4 মানে 3/4। এখান থেকে কাটাকুটি করে x এর মান বের করো। দেখো, 3 3-কে 9 আর 4 2-এ 8। 9x থেকে 8x বাদ দিলে হয় x সমান 4 8-এ 32 আর 3 8-এ 24। 32 থেকে 24 বাদ দিলে হয় 8। তাহলে x এর মান কত পেলাম? 8 পেলাম। তো সংখ্যা দুটি কত হবে? এখানে বসিয়ে দাও, 16 আর 24। ওকে। 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। শতকরা লাভের পরিমাণ কত? হার কত? দেখো, এই অঙ্কগুলো খুবই সহজ। 28টি জিনিসের বিক্রয় মূল্য, আচ্ছা 28টি জিনিসের ক্রয় মূল্য কত হবে? ধরে নিলাম 28 সিপি। সিপি মানে ক্রয় মূল্য, ওকে। আর 28টা জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 28 এসপি। এসপি মানে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস। আচ্ছা, যদি লাভ হয়, কি বলেছে? বিক্রয় মূল্যের সমান লাভ হয়। যদি লাভ হয় তাহলে আমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। বেশি দামে বিক্রি করলে তবেই তো লাভ হবে। তাহলে 28 এসপি থেকে আমি 28 সিপি বাদ দিলাম। এটা কি আমার? এটা হচ্ছে লাভ। আর এটা সমানই বলে দিয়েছে 4টি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে সমান 4টি জিনিসের বিক্রয় মূল্য 4 এসপি। ঠিক আছে। তাহলে দেখো, 4 এসপিটাকে এদিকে নিয়ে আসছি, 28-এর সঙ্গে বাদ গেলে, 28 থেকে 4 বাদ গেলে হয় কত? 24 এসপি সমান সমান 28 সিপি। কাটাকুটি করছি, 4 6 24 এসপি, 4 7 28 সিপি। ওকে। এখন এরকম যখনই ইকুয়েশন পাবো, এসপির মান কত হবে? 7, আর সিপির মান কত হবে? এই 6টা। এটা আমি আগের ভিডিওতে, মানে 2019-এর যে কনস্টেবলের প্রি পরীক্ষাটা হয়েছিল, সেখানে এরকম একটা ইকুয়েশন এসেছিল, সেখানে আমি এটা আলোচনা করেছি। এটা আমি আর করছি না। তাহলে এসপি যদি 7 হয়, সিপি কত হবে? 6। তাহলে লাভ কত হচ্ছে আমার এখানে? লাভ হচ্ছে, দেখো, 7 বিয়োগ 6, 1 টাকা লাভ হচ্ছে। আমাকে চেয়েছে পার্সেন্টেজ, তার মানে এটা কতর উপরে লাভ হচ্ছে? 6-এর উপরে, 6 টাকার উপরে লাভ হচ্ছে। বাই 6 ইন্টু 100। কাটাকুটি করো, 50/3, অর্থাৎ 16 সরি, অর্থাৎ 16/2। ঠিক আছে, অপশন বি। নেক্সট, 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4টি লোক ও 4টি বালক ওই কাজটি 3 দিনে সম্পন্ন করে। তাহলে একটি লোক ওই কাজটি কত দিনে করবে? আমি এখানে ধরে নেব একটি লোক পার ডে m ইউনিট কাজ করে, আর একটি বয়েজ পার ডে p ইউনিট কাজ করে।
তাহলে 2টি লোক পার ডে কত ইউনিট কাজ করবে? 2m ইউনিট। আর 7টি বয়েজ পার ডে 7b ইউনিট। এরা কাজ করেছে কতদিন? 4 দিনে কাজটি সম্পন্ন করেছে। তাহলে ইন্টু 4, এটা হচ্ছে কি টোটাল কাজ। আমার উদ্দেশ্যটা কি? টোটাল কাজ আমি সমান করব। সমান সমান বলতে পারি 4টা লোক ও 4টা বয়েজ। দেখো 4টা লোক মানে 4m ইউনিট কাজ করবে একদিনে, আর 4টা বয়েজ 4b ইউনিট কাজ করবে। কতদিন কাজ করেছে এরা? 3 দিনে সম্পন্ন করেছে। করতে পারি। এরপর দেখো, এখান থেকে আমি 4 কমন নিয়ে নিচ্ছি। 4 কমন নিলে হবে 4 ইন্টু m প্লাস b ইন্টু 3। এই 4-এর সঙ্গে এই 4টা কেটে যাবে। তাহলে কি পাচ্ছি আমি? 2m প্লাস 7b সমান 3m, 3টা গুণ করে দিচ্ছি, প্লাস 3bটাকে আমি 7b থেকে মাইনাস করছি, অর্থাৎ 4b সমান পাবো 3m থেকে 2m বাদ দিলে m। আবার দেখো এরকম একটা ইকুয়েশন পেলেই কি হবে? m এর আগে কিছু নেই মানে 1 আছে, গুণ। তাহলে b এর মান যদি 1 হয়, মানে b যদি 1 ইউনিট করে কাজ করে একটা বয়েজ, তাহলে m মানে একটা ম্যান কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল কাজ কি করে বের করবো? আমি ধরে নিচ্ছি টোটাল ওয়ার্ক হবে কত, মানটা পাবো এখানে, মানটা যদি বসিয়ে দিই, বা এখানে মান যদি আমি বসিয়ে দিই, এম এর মান 4 আর বি এর মান 1। এম এর মান কত পেলাম? 4 আর বি এর মান পেলাম 1। তাহলে টোটাল কাজ আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে 4 ইন্টু এম প্লাস বি ইন্টু 3, তাহলে 4 এম প্লাস বি মানে 4 প্লাস 1 5। এটা কি আমার টোটাল কাজ। এটা করবে কে? একটি লোক। তাহলে একটি লোক কত? একটি লোক মানে 4 ইউনিট কাজ করতে পারে পার ডে। এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 4 কেটে যাচ্ছে, অর্থাৎ 15 23। একটি লোক কাজটি কতদিনে করবে? 15 দিনে করবে। বোঝা গেছে? 10% চিনির হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.2 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? এই সমস্ত অঙ্ক কিভাবে করতে হয় এর বেসিক মেথড সম্পূর্ণ ফর্মুলা ছাড়া এই সমস্ত অঙ্ক কিভাবে করা যায় খুব তাড়াতাড়ি, সেই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলের পার্সেন্টেজ প্লেলিস্টে পাবে, এবং আমি আমার আই বাটনে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। দেখলে এই সমস্ত অঙ্ক তোমরা জাস্ট চুটকিতে সলভ করবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে সলভ করছি। কোনো সূত্র আমি এখানে অ্যাপ্লাই করব না, সূত্র মনে রাখাটা খুবই জটিল। দেখো 160 টাকা 20% মূল্য হ্রাস পেয়েছে, তাহলে এর 20% বের করে নাও। 160-এর 20% কত হবে? 32 টাকা। আচ্ছা, এই 32 টাকার পরিবর্তে সে কত নিয়েছে? 2.5 কেজি চিনি পেয়েছে, 2.5 কেজি চিনি পেয়েছে। তাহলে 32 টাকার যদি সে 2.5 কেজি চিনি পায়, তাহলে 1 কেজি চিনির বর্তমান দাম কত হবে? 32/2.5। ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে এটা কি করে হচ্ছে। 2.5 তো দশমিকটা তুললে ওপরে গেল 10, 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 2 10, তাহলে ওপরে কত হচ্ছে? 64/5। এত টাকা, এটা কি বর্তমান মূল্য। আমাকে জানতে চাওয়া হয়েছে আসল মানে আগের মূল্যটা কত ছিল। দেখো 64/5 এটা হচ্ছে বর্তমান মূল্য। এটা কি করে হয়েছে? বর্তমান মূল্যটা 20% চিনির দাম কমেছে বলে হয়েছে, তাই তো? তার মানে এটার কার ভ্যালু? এটা হচ্ছে 80-র ভ্যালু। আমাকে বের করতে হবে 100-র ভ্যালু কত। ওকে, কাটাকুটি করছি। দেখো 8 8 64, 5 2 10, অর্থাৎ 16টা। সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি ও 4 কিমি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে? এটা হচ্ছে 17.5 কিলোমিটার ডিস্টেন্স। আর এদিক থেকে যাত্রা শুরু করেছে, এস এদিক থেকে যাত্রা শুরু করেছে। আর এর বেগ বলে দিয়েছে 3 কিমি প্রতি ঘন্টা, আর এসের বেগ বলে দিয়েছে 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে দেখো এরা কি বিপরীত মুখে যাত্রা করছে, একে অপরের দিকে যেহেতু যাত্রা করছে, এদের যে গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ হবে। তাহলে 17.5কে এরা আপেক্ষিক গতিবেগে ট্রাভেল করবে, যাবে, অর্থাৎ 4 3 + 4 7 কিমি পার বেগে যাবে। তো এটা তুমি কাটাকুটি করো, নিচেই 10 এলো, 7 2 14, 5 7 35। তাহলে দেখো 25/10, আরেকবার কাটছি, 5 2 10, 5 5 25, 5/2 ঘন্টা, বা বলতে পারি কি 2 ঘন্টা, আর এদিকে 1/2, 1/2 ঘন্টার সমান কত মিনিট? 30 মিনিট। তাহলে 2 ঘন্টা 30 মিনিট পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হবে। অর্থাৎ 10টার সময় যদি তারা যাত্রা করে, তাহলে 2 ঘন্টা 30 মিনিট পরে তারা মিলিত হচ্ছে, অর্থাৎ
12টা 30 মিনিটে তারা মিলিত হবে। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় নেয়। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দেখো, একটা নল, সেই নলটা একটা চৌবাচ্চাকে 5 ঘন্টায় পূর্ণ করে। এবার ছিদ্র থাকার কারণে কি হয়, তারা 6 ঘন্টায় পূর্ণ করে। এই যে বি, এটা কি, বিটা হচ্ছে ছিদ্র। যেহেতু ছিদ্র আছে, সে কি করবে, এ কিছুটা জল ভরবে, বি আবার বের করে দেবে কিছুটা জল। তো সেই জন্য কি হচ্ছে, দেরি হচ্ছে। দেখো, এ একা 5 ঘন্টায় পূর্ণ করে দেয়, কিন্তু ছিদ্র থাকার জন্য 6 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক ব্যাপার, যদি জল ঢুকে আর অন্য একটা নল দিয়ে অন্য একটা ছিদ্র দিয়ে যদি বেরিয়ে যায়, তাহলে বেশি সময় লাগবে। আমি এক্ষেত্রে কি করব, টোটাল কাজ ধরে নেবো, সরি টোটাল কাজ না, ধরে নেবো টোটাল ইউনিট, মানে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে, এদের লসাগু ধরে নিচ্ছি আমি 30 লিটার জল ধরে। তাহলে এ প্রতি ঘন্টায় 6 লিটার জল ভরতে পারে, আর এ আর বি একত্রে প্রতি ঘন্টায় 5 লিটার জল ভরতে পারে। তাহলে একটা জিনিস ভাবো, যখন এ একা ওপেন আছে, খোলা রয়েছে নলটা, তখন 6 লিটার করে জল ভরছে। আর যখন বি সঙ্গে চলে আসছে, মানে ছিদ্রটা যখন হয়ে যাচ্ছে, তখন 5 লিটার করে ভরছে। তার মানে কি, 1 লিটার করে জল বি বের করে দিচ্ছে, হ্যাঁ কি না? 6 লিটার জল এ ভরছে, আর এ বি একত্রে 5 লিটার জল ভরছে, তার মানে নিশ্চয়ই 1 লিটার জল ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রতি ঘন্টায়। তাহলে প্রতি ঘন্টায় কি হচ্ছে, 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে। এখন 30 লিটার জল রয়েছে। কি বলেছে প্রশ্নটি, ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। এখন এই চৌবাচ্চাটিতে এ নলটা নেই, মানে জল যে যে নলটা দিয়ে জল পূর্ণ হচ্ছে সেই নলটা খুলে নেওয়া হয়েছে, জাস্ট শুধুমাত্র ছিদ্রটা রয়েছে। এখন এটাতে 30 লিটার জল রয়েছে। ছিদ্রটার ক্ষমতা কি, প্রতি ঘন্টায় 1 লিটার করে জল বের করে দেবে। তাহলে 30 লিটার জল বের করতে কত ঘন্টা লাগবে? 30 ঘন্টা। একটি লোক কোনো নদীর সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, স্রোতের বেগ কত? দেখো, যখন সে 4 মিনিট সময় নিচ্ছে 100 মিটার দূরত্ব যেতে, তার বেগ কত? 100/4। 100 মিটার দূরত্ব যেতে 100/4, অর্থাৎ 25 মিটার পার মিনিট। ইম্পর্টেন্ট, মিনিট। 4 মিনিটে সে 100 মিটার যাচ্ছে। ওকে। আবার যখন স্রোতের প্রতিকূলে, এখানে যখন স্রোতের বেগ যুক্ত হচ্ছে, তখন 5 মিনিট সময় নিচ্ছে। এখন 5 মিনিট সে 100 মিটার পথ যাচ্ছে, তাহলে তার স্রোতের প্রতিকূলে বেগ কত হচ্ছে? 100/5, দ্যাট ইজ 20 মিটার পার মিনিট। বলো হ্যাঁ কি না? এটা কেন হচ্ছে? কারণ এখানে স্রোতটা কি করছে, যেহেতু স্রোতের প্রতিকূলে যাচ্ছে, স্রোতটা তার বাধা দিচ্ছে, এই জন্যই বেগটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এখানে স্রোতের বেগ কত হবে? স্রোতের বেগ, লোকটির বেগ 25 আর প্রতিকূলে হচ্ছে 20। তাহলে যে 5 মিটার পার মিনিট বেগটা কমে যাচ্ছে, এটা কমছে কেন? কারণ স্রোতের বেগটা মাইনাস হচ্ছে এখান থেকে। তাহলে স্রোতের বেগ কত হবে? স্রোতের বেগ হবে 5 মিটার পার মিনিট। ওকে, দেখো উত্তরে কিন্তু এটা নেই, উত্তরে আছে 300 মিটার পার ঘন্টা। দেখো, এটা মিনিট আছে, এটাকে আমাকে ঘন্টাতে করতে হবে। সো এটা কিভাবে করছি দেখো, অ্যাকচুয়ালি 60 দিয়ে গুণ করলে হয়ে যায়, কিন্তু কেন 60 দিয়ে গুণ করলে হয় সেটা দেখাচ্ছি। 5 মিনিট পার, সরি 5 মিটার পার মিনিট, এটা তো 5 মিটার পার মিনিট, মানে এভাবে লিখতে পারি আমরা। এখন এই মিনিটটাকে যদি আমি ঘন্টা করতে চাই, কি করব, 60 দিয়ে ভাগ করব। এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে এই মিনিটটা কি হবে, মিনিটটা হয়ে গেল এখন ঘন্টা। এই 60টা ওপরে চলে যাবে, অর্থাৎ দেখো 5 6 30, 300 মিটার নিচে ঘন্টা মানে আওয়ার। অ্যান্সার কত হবে? সি। একটি আয়তাকার রেক্ট্যাঙ্গেল ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4, ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে প্রতি মিটার 2.5 টাকা হিসাবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে? দেখো, একটি আয়তাকার মাঠ আছে, এই মাঠটার যদি তুমি চতুর্দিকে বেড়া দাও, তার মানে তোমাকে কি বের করতে হবে, ফার্স্ট এটার পরিসীমাটা বের করতে হবে, হ্যাঁ কি না? তো পরিসীমা ফার্স্ট বের করার জন্য এখানে কি তথ্য দিয়েছে, বলে দিয়েছে দুটি বাহুর অনুপাত 3:4, মানে একটা যদি 4 হয় অন্যটা হবে 3। আমি যদি ধরি একটা 4x, অন্যটা 3x ধরতে পারি। এখন প্রশ্নানুসারে এই ক্ষেত্রফলটির, মানে এই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 7500। এখন যদি একটি দৈর্ঘ্য যদি 4x হয়, প্রস্থ যদি 3x হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? 4x × 3x, সবাই জানি আমরা।
আর এটা সমানই 7500, হ্যাঁ কি না? তাহলে দেখো 4 3 12 এক্স স্কোয়ার সমান হচ্ছে 7500। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 7500/12। এখন দেখো কাটাকুটি করছি, 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 2500। এটা কি করে করলাম? 7500 আছে না, এটা আমরা কিভাবে ভাবতে পারি? এই যে 7500 আছে, 7500, এটাকে আমি ভাবছি 75 ইন্টু 100। ভালো করে ভাববে, বুঝবে কি? এই যে 7500 আছে, এটাকে আমি ভাবছি 75 ইন্টু 100। তাহলে আমি এটা করতে পারি না? দেখো এটা কি করে হলো? এই যে 7500 আছে, 7500 আছে, এটাকে আমি ভাবছি 75 ইন্টু 100 ভাবতে পারি। এখন নিচে আছে 12, তো আমি 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 25 100। ওকে, 3 25 75। তো যখনই এই শেষে শূন্য থাকবে বা দুটো শূন্য থাকবে, আমরা এইভাবে ব্রেক করে নিতে পারি। এক্ষেত্রে কি করেছি? 75 ইন্টু 100 করেছি। যদি জাস্ট 750 থাকতো, তাহলে আমরা কিভাবে ব্রেক করতাম? 75 ইন্টু 10। এটা করলে কি হয়? কাটাকুটি করতে সহজ হয়, আর কিছুই না। ঠিক আছে, তাহলে দেখো এখন পড়ে আছে ওপরে 75 আর এখানে পড়ে আছে 25। ওকে, তো 3 দিয়ে 75কে যাচ্ছে, 3 25 75। তাহলে এক্স স্কোয়ার সমান কত পাচ্ছি? দেখো 25 আর 25 কিন্তু গুণ করব না, কারণ এক্স স্কোয়ার সমান 25 গুণিত 25। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 25। তাহলে বাহুগুলো কত হবে? 4x মানে 4 ইন্টু 25, অর্থাৎ 4 2500, আর এটা হবে 3 25 75। বাহুগুলো পেয়ে গেলাম, মিটার আছে। ওকে, তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় পরিসীমা, তাহলে 100 প্লাস 75। এটা হচ্ছে কি? পরিসীমা 175। 2 ইন্টু 175, এটা হচ্ছে কি? পরিসীমা। গুণ করার দরকার নেই। দেখো এরপরে 2.5 টাকা হিসাবে খরচ হয়, তাহলে 2.50। এই টাকাটা আমি গুণ করব, তো এটা দশমিকটা তুলে নিচে 100 করো। এই জিরো কেটে যাচ্ছে, 2 5 এ 10, 5 3 এ 15, 5 5 এ 25। আমাকে গুণ করতে হবে 35কে 25। দেখো গুণ কিভাবে করছি? 25কে লিখতে পারি, 25কে আমরা লিখতে পারি কি? 100/4। বলো হ্যাঁ কি না? তাহলে 35কে 4 দিয়ে ভাগ করব। 35-এর নিচে পাশে দুটো শূন্য মনে করে 4 দিয়ে ভাগ করব, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। দেখো 4 8 এ 32, 300, অর্থাৎ 875 টাকা। ওকে, কোনো সম্পত্তির 36 অংশের মূল্য এত টাকা হলে সম্পত্তির মোট মূল্য কত হবে? খুবই সহজ, 0.36 সমান 14,400 টাকা। তাহলে 1 সমান কত হবে? 14,400/0.36, পয়েন্ট তুললে উপরে 100 হবে। 4 দিয়ে কাটো, 4 9 36, 4 2500, 9 16 144, দুটো শূন্য আছে, তাহলে 1600-র সঙ্গে 25 গুণ করতে হবে। দেখো 16কে 4 দিয়ে ভাগ করো, 16কে 4 দিয়ে ভাগ করলে হয় 4, আর 16 আর 25 গুণ করলে হবে 400। 16 আর 25 গুণ করছি, ঠিক আছে? কি করছি? 25কে মনে মনে 100/4 করে নিচ্ছি, তো 4 4 এ 16, 4 ইন্টু 100, 400। তাহলে 400 আর এই দুটো শূন্য, অর্থাৎ 40,000। 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তবে শতকরা লাভের হার কত হবে? তো 12টি পেন্সিলের ক্রয় মূল্য 12 সিপি, একটু আগে এরকম অঙ্ক করেছি। আর 10টি পেনের বিক্রয় মূল্য 10 এসপি, এই দুটো সমান বলেছে, সমান করে দিলাম। তাহলে দেখো সিপির মান যদি 10 হয়, এসপির মান কত হবে? 12 হবে। সিপির মান যদি 10 টাকা হয়, এসপির মান কত হবে? 2 টাকা, সরি 12 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে আমার 2 টাকা। এসপি 12, সিপি 10, তাহলে 10 12 মাইনাস 10, 2 টাকা। এটা কার উপরে লাভ হচ্ছে? সিপির উপরে সবসময় লাভ ক্যালকুলেট করতে হয়, তো বাই 10, 10 টাকার উপরে লাভ হচ্ছে, আমাকে বের করতে হবে 100 টাকার উপরে কত। 0 অর্থাৎ 20%। কোনো সূত্রে যাবে না, পরীক্ষার হলে সূত্র শত্রু হয়ে যাবে। মান বের করতে বলেছে, এটা বর্গমূল করতে হবে। দেখো একটা জিনিস, এখানে কটা সংখ্যা আছে? দশমিকের পরে 6টা সংখ্যা আছে। যখন বর্গমূল হয়ে বেরিয়ে যাবে 3টে হবে। কেন হবে বর্গমূলের ক্ষেত্রে? হাফ কেন হয়ে যায়? একটা সিম্পল জিনিস ভাবো, যখন তুমি 0.2 আর 0.2 গুণ করো, 0.2 এর বর্গ করো, তখন কি হয়?
যদি তুমি 0.2 এর বর্গ করো, এটা মানে কি 0.2 গুণিত 0.2, তাহলে এটা যখন তুমি গুণ করবে না, তখন কি করবে, 2 গুণিত 2 4 করবে। আর কটার আগে দশমিক করবে, দুটোর আগে দশমিক করবে, একটা দুটোর আগে দশমিক করবে। তো সিমিলারলি এটা যখন উল্টো করব, তখন কি করব, এই 4টার বর্গমূল করব 2। এখন যেহেতু দুটো রয়েছে, বর্গমূল করলে একটা হবে, অর্থাৎ একটার আগে দশমিক, মানে এখানে 0.2। এখানেও তাহলে সেম করব, প্রথমে 64-র বর্গমূল করব। 64-র বর্গমূল কত হয়, 8। এখন কটার আগে দশমিক হবে, দেখো দুটোর জন্য একটা পাবো, বা 6টা দশমিক আছে, 2 দিয়ে ভাগ করে দাও, 3টের আগে দশমিক পাবো। সো 8কে আমি 3টে সংখ্যা বানালাম, এর আগে দশমিক। এটা হলো এই অংশটার কাজ। বাকি রয়েছে এখনো কিউব রুট। কিউব রুটের ক্ষেত্রে কি হবে, কিউব রুটের ক্ষেত্রে এখানে যেমন দেখো, যদি এটা কিউব দিত, তাহলে কি আরেকটা 0.2 গুণ করতে, নিয়ে এটার অ্যান্সার কত হতো, এটার অ্যান্সার হতো 0.2 গুণ করলে হয় 2 গুণ করলে হয় 8। কটার আগে দশমিক হবে, 3টে 2 গুণ করলে হয় 8। কটার আগে দশমিক হবে, 3টের আগে। দ্যাট মিনস যখন এর উল্টোটা করব, 3টের জন্য একটা দশমিক পাচ্ছি। তো এখান থেকে 8-এর ঘনমূল করলে কত হয়, 2। আর কটার আগে দশমিক হবে, একটার আগে দশমিক হবে। ওকে, তাহলে 0.2 এর সঠিক উত্তর। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে 9:11। দেখো, এখানে আমরা কি মেশাচ্ছি, জল মেশাচ্ছি, বলো হ্যাঁ জল মেশাচ্ছি। তো তাহলে এই যে 45 লিটার মিশ্রণটা ছিল, এখানে যে দুধের পরিমাণ থাকবে আর জল মেশানোর পরে যে দুধের পরিমাণটা থাকবে সেটা সেম হবে। ধরো এই একটা পাত্র, এই পাত্রতে 45 লিটার জল আর দুধ আছে, ওয়াটার আর মিল্ক আছে। ওকে, 45 লিটার ওয়াটার আর মিল্কের একটা মিশ্রণ আছে। তো এখানে আমি কিছু ওয়াটার অ্যাড করছি, অ্যাড করার ফলে নতুন একটা মিশ্রণ হবে, যেটার ওয়েট অবশ্যই 45-এর থেকে বেশি হবে। ধরে নিচ্ছি এক্স লিটার আমি ওয়াটার অ্যাড করছি, তাহলে 45 প্লাস এক্স হলো এই মিশ্রণটার এখন ওজন। দেখো, যেহেতু আমি জল মিশিয়েছি, দুধের তো কোনো পরিবর্তন হবে না, মিল্ক তো আমার সেম থাকবে। আগে যদি আমি ধরে নিই যে 10 কেজি মিল্ক ছিল, জল মেশানোর পরে যে মিশ্রণটা তৈরি হবে সেটাও তো 10 কেজি মিল্ক থাকবে, আর বেশি তো হবে না বা কম তো হবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, মিল্ককে সমান করব, দুধের পরিমাণকে দুদিকে সমান করব। ওকে, তাহলে দেখো, প্রথমে যখন জল মেশানোর আগে 45 কেজি ছিল, এখানে দুধের পরিমাণ কত ছিল, এখানে দুধের পরিমাণ ছিল দেখো 3:2 অনুপাতে ডিভাইড আছে, তাহলে উপরেরটা হচ্ছে 3, নিচে কত হবে 5। 3 প্লাস 2 5, আর 3টা হচ্ছে কি দুধের পরিমাণ, প্রথমে দুধ আছে তাই 3 উপরে গেল। তো মানে আমি ধরে নিচ্ছি কি x কেজি জল মেশাচ্ছি, তাহলে নতুন যে মিশ্রণটা তৈরি হবে তার ওজন হবে 45 প্লাস এক্স। এখানে দুধের পরিমাণ কত আছে দেখো, কারণ কি দুটো ক্ষেত্রেই আমার দুধের পরিমাণ সমান হবে। দেখো, এখন মিশ্রণটার অনুপাত হয়ে গেছে 9:11। তাহলে মিশ্রণটার ওয়েট যদি 20 হয়, দুধ থাকবে আমার 9। ব্যাস, এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করে দাও। 9 5 45, 5 5 কেটে যাচ্ছে। তাহলে দেখো, কোনাকুনি এই 3-এর সঙ্গে 20টা গুণ হবে, 60 সমান হচ্ছে 45 প্লাস 45কে এদিকে নিয়ে আসছি, তাহলে এক্স সমান হবে কত, 15 লিটার। তাহলে কত লিটার জল মেশাতে হবে, 15 লিটার জল মেশাতে হবে। বোঝা গেছে। 8 জনের একটি কমিটিতে 35 বছর ও 45 বছরের 2জন পুরুষের বদলে 2জন মহিলা অন্তর্ভুক্ত হয়। তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। 2জন মহিলার গড় বয়স কত। প্রথমে এক্স দিয়ে করাচ্ছি, তারপরে বেসিক মেথডে যাচ্ছি। প্রথমত এই অপশনগুলো ভুল আছে। এটার 48, আমি যেখান থেকে টুকেছি এখানে 48 মার্কার দিয়ে মার্ক করা আছে, বাট 48 এটার অ্যান্সার হবে না। দেখো তুমি জিনিসটা, আমি ধরে নিচ্ছি এই যে 2জন মহিলা যে নতুন রিপ্লেস করা হলো, এদের গড় বয়স ধরে নিচ্ছি এক্স বছর। মহিলাদের যে 2জন মহিলা অ্যাড হচ্ছে, এদের গড় বয়স ধরে নিচ্ছি এক্স বছর, এটা কিন্তু গড় ধরছি। তাহলে এদের মোট বয়স কত হবে, 2x বছর, বলো হ্যাঁ। মহিলাদের মোট বয়স হলো 2x বছর। এখন দেখো, 35 বছর ছিল 8 জনের গড় বয়স, তাহলে এই 8 জনের মোট বয়স কত, 8 ইন্টু 35, 5 8 40, 0 থেকে 4, 3 8 24, 4 28, অর্থাৎ 280 বছর এদের মোট বয়স ছিল। এখান থেকে 45 বছরের 2জন পুরুষ কি করছে, চলে যাচ্ছে, তার বদলে 2জন মহিলা আসছে।
তাহলে 280 বছর তো ছিল মোট বয়স, এখান থেকে 90 বছর চলে যাচ্ছে, কারণ 45 বছরে দুজন পুরুষ চলে যাচ্ছে। এর পরিবর্তে কে আসছে? এর পরিবর্তে আসছে দুজন মহিলা, যাদের মোট বয়স কত? 2x, আমি ধরে নিয়েছি 2x, হ্যাঁ কি না? তাহলে এই যে এখন যে দলটা তৈরি হয়েছে, মানে 6জন ম্যান আর 2জন মহিলা, উমেন, এই যে এটা তৈরি হয়েছে, এখানে এদের মোট বয়স হচ্ছে এটা, তাহলে এদের গড় বয়স কত হবে? বাই 8। প্রশ্নে বলে দিয়েছে এদের গড় বয়সটা কি 2 করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ ছিল তো 35 প্লাস 2 বাড়ছে, তাহলে কত হবে? 37 বছর। বলতে পারি এখান থেকে x এর মান বের করে দাও। 280 থেকে 90 বাদ দিলে কত হয়? 190। এই 8টা কোনাকুনি গুণ হবে এখানে, 290 প্লাস 2x, 8 দিয়ে গুণ করলে হয় 7 8 56, 6 হাতে থেকে 5, 3 8 24 আর 5 29। তাহলে 2x সমান কত পাচ্ছি? 190 বাদ দিলে কত হয় এখানে দেখো? 0 1। তাহলে x এর মান কত হবে? এটা বাই 2, 53 হবে সঠিক উত্তর। এটা হলো x দিয়ে, খুবই সহজ, বাস জাস্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেমনটি কোশ্চেনে বলেছে সেভাবে সলভ করেছি। এটার অন্য আর একটা পদ্ধতি দেখো, ওটা আরো ইন্টারেস্টিং, ভালো করে বুঝবে, হ্যাঁ অন্য পদ্ধতিটা। এই যে 8জন লোক আছে, কমিটি আছে, তাদের প্রত্যেকের বয়স কি বলেছে? মানে গড় বয়স কত বলেছে? 35 বছর। আর গড় মানেটা কি? মানেটা হচ্ছে প্রত্যেকের কাছে সেম জিনিস থাকবে, অর্থাৎ এখানে প্রত্যেকের বয়স 35 বছর আমি ধরে নিতে পারি। মানে 8জন আছে, প্রত্যেকের বয়স 35 বছর লিখছি, হ্যাঁ প্রত্যেকের বয়স 35 বছর। কটা হলো? 1 2 3 4 6 7 8, 8জন আছে, প্রত্যেকের বয়স 35 বছর। ওকে, এখন এদের দুজনকে আমি রিপ্লেস করছি, কিন্তু কতজন তাদের বয়স কত? 45 বছর করে। দেখো এদের এই লাস্ট এই দুজনকে যদি আমি বাদ দিয়ে দিই, লাস্টে দুজনকে বাদ দিয়ে দিই, তাহলে এটা 70 বছর বাদ যায়, কিন্তু বাদ যাচ্ছে দেখো 45 ইন্টু 2, মানে 90 বছর বাদ চলে যাচ্ছে। তাহলে 90 বছর যেহেতু বাদ যাচ্ছে, তার মানে 20 বছর এরা এক্সট্রা নিয়ে চলে যাচ্ছে। দেখো 20 বছর কি করছে? এক্সট্রা নিয়ে চলে যাচ্ছে, এদের ওয়েট থেকে, মানে এদের বয়স থেকে 20 বছর নিয়ে চলে যাচ্ছে। এরপর এর পরিবর্তে দেখো দুজন মহিলা অ্যাড হচ্ছে, তার ফলে কি হচ্ছে? প্রত্যেকের বয়স 37 করে হয়ে যাচ্ছে, মানে 2 বছর করে বেড়ে যাচ্ছে, প্রত্যেকের বয়স 37 করে বেড়ে যাচ্ছে। তাহলে দেখো 20 বছর অলরেডি শর্ট আছে, 20 বছর অলরেডি শর্ট আছে, তাহলে এই 20 বছরটা মেকআপ কে দেবে? যে নতুন যে দুজন মহিলা আসছে তারা মেকআপ দেবে, দুজন মিলে। বলো হ্যাঁ কি না? অবশ্যই তাদেরকে মেকআপ দিতে হবে। প্লাস এই যে 2 বছর করে বাড়ছে, দেখো এই এখানে দুজন মহিলা ঢুকে রয়েছে, ওকে, তারা 37 বছর করে তো নিয়ে আসবেই, প্লাস এক্সট্রা যে এই যে 2 বছর করে বাড়ছে না, এই যে বাকি 6জন রয়েছে এদেরও তো 2 বছর করে বয়স বাড়াচ্ছে। এই এক্সট্রা বয়সটা কেন বাড়ছে? যে মহিলারা এসেছিল তারা এই 20 বছর তো এনেইছে, প্লাস এই বয়সগুলো, এই +2 +2 +2, অর্থাৎ +12 বছর বয়সও নিয়ে এসেছে। তাহলে যে মহিলাগুলো এসেছে তারা কত বছর বয়স এক্সট্রা এনেছে? 12 বছর আর এই 20 বছর, অর্থাৎ বলতে পারি কি 32 বছর তারা এক্সট্রা বয়স এনেছে। আর এই গড় বয়স যে 37 করে রয়েছে এটাকেও তো আনতে হবে, তাহলে তারা এনেছে কত বছর এক্সট্রা? 37 ইন্টু 2 মানে 4, আর 4 7, এত বছর তারা দুজন মিলে এনেছে, অর্থাৎ এটা যোগ করো, দেখো 6 10 106, গড় কত হবে? বাই 2। এভাবেও তুমি করতে পারো। পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত হয়? দেখো এটার দুটো অপশন আছে, একটা হচ্ছে এটার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে কি তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, আর একটা পদ্ধতি আছে বেসিক নিয়মে। প্রথমে বেসিক নিয়মটা দেখো, অপশন টেস্ট কিভাবে করে সেটা বলে দিচ্ছি। প্রথমে আমি ধরে নিচ্ছি যে পুত্রের বয়স হচ্ছে x বছর, দুটো পুত্র বলেছে, প্রত্যেকের বয়স x বছর করে ধরে নিলাম, দুটো পুত্র। তাহলে এদের দুটি পুত্রের মোট বয়স কত হবে? 2x বছর, হ্যাঁ কি না? যদি মোট বয়স 2x বছর হয়, প্রথম লাইনটায় কি বলে দিয়েছে? পিতার বয়স হবে পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে এই যে পুত্র 2x, এদের 3 গুণ, অর্থাৎ 6x। বলো হ্যাঁ কি না? আবার 20 বছর পরে, আচ্ছা 20 বছর পরে পিতার বয়স কত হবে? 20 বছর পর পিতার বয়স হবে 6x + 20, আর 20 বছর পরে
পুত্রের বয়স কত হবে? এখন যদি এক্স করে হয় দুটো পুত্রের বয়স, 20 বছর পরে কত হবে? এক্স প্লাস 20, এর বাড়বে এক্স, 20 বছর বাড়বে, আর এরও তো 20 বছর বাড়বে না, একজনের বাড়বে একজনের থেমে থাকবে, সেটা তো না। তাহলে প্রত্যেকের বয়স 20 বছর করে বাড়বে, তাহলে তখন এদের মোট বয়স কত হবে? এক্স প্লাস 20 একজনের, প্লাস এক্স প্লাস 20। এটা হলো পুত্রদ্বয়ের মোট বয়স, এটা বাবার মোট বয়স 20 বছর পরে। তাহলে এই দুটো কি বলেছে? সমান। দেখো কি বলেছে? যোগফল সমান হবে, হ্যাঁ কি না? এক্ষেত্রে এক্স এর মান বের করে দাও। দেখো এটা পাচ্ছি 2x প্লাস 40, আর এখানে পাচ্ছি 6x প্লাস 20। তাহলে এদিকে 4x সমান, এক্সটাকে এদিকে নিয়ে আসছি, 4x সমান 20, তাহলে এক্স এর মান কত পেলাম? 5। তাহলে পিতার বয়স কত হবে? 6x, এখানে মান বসিয়ে দাও, 6 ইন্টু 5 অর্থাৎ 30 বছর। এটা হলো বেসিক পদ্ধতি। এরপর তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। প্রথম লাইনটা কি বলেছে? পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। ওকে। আর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? পিতার বর্তমান বয়স। তার মানে এই যে ভ্যালুগুলো দিয়ে দিয়েছে এগুলো কি পিতার বর্তমান বয়স। আর এই বয়সগুলো অবশ্যই কি হবে? অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। কেন ভাগ যাবে? কারণ পুত্রের বয়সের যোগফল যা হবে তার 3 গুণ হবে পিতার বয়স। এমনটা তো হবে না, দশমিকে তো হবে না, মানে পুত্রের বয়স তো দশমিক হতে পারে না, একটা গোটা একটা ডিজিটই থাকবে। তো আমি যদি 35 ধরি, দেখো 35 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে ফার্স্ট 35 অপশনটা ক্যান্সেল হলো। বলো হ্যাঁ কি না? আবার 40ও দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে না, ক্যান্সেল। বেঁচে রয়েছে 45 আর 30। দেখো 45 যদি বয়স হয়, পিতার বয়স যদি 45 হয় বর্তমান বয়স, তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে এর 3, মানে এর ভাজিত 3 অর্থাৎ 15 বছর। পুত্র দ্বয়ের যোগফল 15 বছর, হ্যাঁ কি না? 20 বছর পরে পিতার বয়স কত হবে? 65। আর 20 বছর পরে পুত্র দ্বয়ের যোগফল কত হবে? 15, একজনের বাড়বে 20 আর একজনের বাড়বে 20, অর্থাৎ দেখো কত হচ্ছে? 40, 55 বছর। প্রশ্নে কি বলেছিল? এই 65 বছর 20 বছর পরে এই বয়স দুটো কি হবে? সমান হবে, কিন্তু কি সমান হয়েছে? হয়নি। তাহলে এক্ষেত্রে অপশন বিও হচ্ছে না, বেঁচে রয়েছে অপশন ডি। দেখো এটাকে একবার চেক করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা উত্তর হবে আই এম শিওর, বাট একবার চেক করে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি পিতার বয়স 30, তাহলে পুত্রের বয়স কত হবে? 10, ভাজিত 3, পুত্রের 3 গুণ বলেছে। এখন 20 বছর পরে পিতার বয়স কত হবে? প্লাস 20, 30 প্লাস 20 অর্থাৎ 50 বছর হবে। আর 20 বছর পরে পুত্রদ্বয়ের বয়স কত হবে? 10 প্লাস 20 প্লাস 20, দেখো 50 বছর, আর এটা যোগ করো, মিলে যাচ্ছে। তাহলে এইভাবেও আমরা করতে পারি। এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে ফার্স্ট অপশন টেস্টের মাধ্যমেই করতে হবে। কি করবে? এই অপশনগুলো যোগ করবে, নিয়ে বর্গমূল করে দেখবে হচ্ছে কি না, হ্যাঁ কি না। কিন্তু একটু ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। একটা জিনিস বলো, যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা আমরা দেখতে পাই তাদের শেষে কি কি থাকে? ভালো করে ভাবো। হয় শেষে থাকবে দুটো জিরো অর্থাৎ 100, যেমন দুটো জিরো থাকে, অথবা শেষে থাকবে 1, শেষে থাকবে 4, শেষে থাকবে 9, হ্যাঁ কি না, শেষে থাকবে 6 অথবা 5। এই সংখ্যাগুলো তারা শেষে থাকবে। এই সংখ্যা ছাড়া যদি 7 থাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। এমন একটা সংখ্যা বলো যার শেষ হচ্ছে 7 দিয়ে, পাবে না। 7, 3, 2, এই সংখ্যাগুলো কি কখনো পূর্ণবর্গ সংখ্যার শেষে আসে না। তুমি 16 নাও, 25 নাও, 49 নাও, 81 নাও, 100 নাও, দেখো প্রত্যেকের শেষে কি আছে? হয় এটা 0, না হলে 1, না হলে 9, না হলে 5, না হলে 6, 4, 8, 8, 64, 4, এই সংখ্যাগুলো থাকবে। এর বাইরে অন্য সংখ্যা এলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ক্লিয়ার? তাহলে দেখো এখন আমি যদি এটার সঙ্গে এটা যোগ করি, এগুলো যোগ করি, প্রথমটা যখন যোগ করব কত হচ্ছে দেখো, এটা যোগ করলে শেষে দেখো শূন্য আসছে, 8 আর 2 10, তারপরেরটা 4 আর 3 7 আর 1 8, 80 চলে আসছে। কি বললাম? একটা শূন্য কখনোই থাকবে না শেষে, একটা শূন্য কখনোই থাকবে না, থাকলে দুটো থাকবে। এমন একটা সংখ্যা তুমি আমাকে বলো বা কমেন্টে জানাও যার শেষে একটা শূন্য আছে অথচ সে পূর্ণবর্গ সংখ্যা। তুমি 10 নেবে, পূর্ণবর্গ সংখ্যা নয়। 100, 1000 নেবে, পূর্ণবর্গ সংখ্যা নেই। সবসময় কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় জোড়ায়। হয় তোমার একের পিঠে দুটো শূন্য থাকবে,
একই রিপিটে 4টা শূন্য থাকবে, একই রিপিটে 6টা শূন্য থাকবে, তাছাড়া হবে না। তাহলে প্রথম 1 নাম্বার অপশানটা গেল। 2 নাম্বার অপশানে দেখো 5 আর 2 এর 7, শেষে তো কখনোই 7 থাকতে পারে না, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বি অপশানটাও গেল। দেখো ডি অপশানটা অ্যাড করছি। ডি অপশানটা যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো, 0 0 1 2 2 8। ডি অপশানটা যদি অ্যাড করি তাহলে কত পাচ্ছি, 0 0 4 2 2 8। এই অঙ্কগুলো নিয়ে আমাকে এরপর কি করতে হবে, বর্গমূল কিনা দেখতে হবে। যদি সিটা বর্গমূল হয় কমপ্লিট তাহলে সি অ্যান্সার হবে, যদি ডি হয় তাহলে ডি অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা বাড়িতে ট্রাই করবে, এটার বর্গমূল করে দেখবে হচ্ছে কিনা। নেক্সট, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো, সামনের সারিতে কতজন সৈন্য ছিল? তো এক্ষেত্রে কি করতে হবে, যে সংখ্যাটা বেশি হচ্ছে, 31 জন সৈন্য বেশি হচ্ছে, সেটা ফার্স্ট বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে যেটা পাবো তার বর্গমূল। তো 6 3 5 3 5 3 বাদ দাও, কত হচ্ছে 4 0 5 3 6। এটার বর্গমূল করো। এর দিক থেকে 2 ঘর করে দাগ দিতে হয়। তো 2 2 4 235। এখানে কি হয়, এই 2টার ডাবল হবে 4। এখন এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে গুণ করতে হবে। তো 5 5 5 5 25, 5 4 20 22। ঠিক আছে, 0 10 04টা নামলো। এখানে কি হবে, এই 25-এর ডাবল হবে 50। তাহলে এখানে বসাবো 2 2 2 2 4 0 5 2 10, অর্থাৎ এটার অ্যান্সার হবে 252। লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের বেতন পাবে? 20% হ্রাস করা হয়েছে, এর অর্থ কি? 20% মানে কি 1/5, অর্থাৎ 5 টাকা থেকে 4 টাকা হয়েছে। এখন 4 টাকা থেকে যদি 5-এ আসতে চাই কি করতে হবে, 1 বিয়োগ করতে হবে, মানে সরি 1 বাড়াতে হবে, যেটা মাথায় হলো 1। তো এটার পার্সেন্টেজ বের করো। তো 100, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। 25%। এটা কি করে হলো সেটা দেখতে আই বাটনে ক্লিক করো, না হলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, ওখানে দেখে নাও। পার্সেন্টেজের ভিডিওতে এই সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে উইথ ডিটেলস। দেখে নাও, প্রবলেম হবে না, কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন হবে না। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু এত হলে সংখ্যা দুটির যোগফল কত? তো সংখ্যা দুটি ধরে নাও 6x আর 13x। এই 6x আর 13x এর লসাগু কত হবে? যে লসাগু হবে, দেখো x তো কমন, 6 গুণিত 13, এটা হবে এদের কি লসাগু। বলো হ্যাঁ কি না। আর এটা সমানই বলে দিয়েছে 312। তাহলে x সমান কত হবে, এই 6 আর 13 এর নিচে চলে আসবে। এরপর কাটাকুটি করো, 6 5 6 30, 1 নামলো, 2 12, অর্থাৎ 6 দিয়ে 12 আর 4 13 52। তাহলে x এর মান কত পেলাম, 4। তাহলে সংখ্যা দুটি কত হবে, 6x মানে 4 6 24 আর 4 13 52। এদের যোগফল করে দাও 76। দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত? যে 3 কিমি পার বেগে হাঁটছিল তাকে অতিক্রম করছে 9 সেকেন্ডে, আর যে 6 কিমি পার বেগে হাঁটছিল তাকে অতিক্রম করছে কত সেকেন্ডে বলেছে, 10 সেকেন্ড। বলো হ্যাঁ কি না। এটা কি ট্রেনটার টাইম, এই ট্রেনটার টাইম নিয়েছে 9 সেকেন্ড আর 10 সেকেন্ড। যদি এটাকে রেশিও করি তাহলে হয় 9:10। এখন টাইম রেশিও যদি 9:10 হয় তাহলে স্পিড রেশিও কত হবে জানো? স্পিড রেশিও হবে এদের উল্টোটা, রেসিপ্রোকাল, 10:9। এটার কমপ্লিট ভিডিও খুব শীঘ্রই বানাবো, ট্রেন সংক্রান্ত অঙ্ক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বুঝতে পারবে। স্পিড হবে কি 10:9। আচ্ছা, এই যে 3 কিমি পার বেগে যাচ্ছিল, এই 9 সেকেন্ডে যে অতিক্রম করেছে, এই 9 সেকেন্ডে কোন বেগ নিয়ে ট্রেনটি অতিক্রম করবে? আপেক্ষিক গতিবেগ নিয়ে। বলো হ্যাঁ কি না। তাহলে এই যে 10 আমি পেয়েছি,
এই 10 আমি পেয়েছি, এটা কি আপেক্ষিক গতিবেগ ট্রেনটির? আপেক্ষিক গতিবেগ কার? লোকটির সাপেক্ষে। এখন ট্রেনটির গতিবেগ যদি আমি এক্স ধরে নিই, ট্রেনটির গতিবেগ যদি আমি এক্স ধরে নিই, তাহলে 3 কিমির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ কত হবে? এক্স বিয়োগ 3, কারণ তারা একই দিকে যাচ্ছে। আবার এক্ষেত্রে তাহলে 9 কিমি পার বেগ, এখানে 9টা কি আপেক্ষিক গতিবেগ, তো এখানে বেগটা কত হবে? এক্স মাইনাস 6। বলো হ্যাঁ কি না। এখন সমাধান করতে হবে। দেখো এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 6, এদের রেশিও পাচ্ছি 10/9। এখান থেকে এক্স এর মান বের করে দাও। কি করে বের করছি দেখো, 10x আর এখানে 9x, 10টা এক্স থেকে 9টা এক্স বাদ দিলে একটা এক্স সমান 3 9 27, 6 10 60, 27 মাইনাস 60 মাইনাস 27 করে দাও, কত হচ্ছে? 30 বাদ দিলে হয় 30, আর 7 মানে 3, 33 কিমি প্রতি ঘন্টা। এটা হবে উত্তর। কারণ কি, এক্স কি ধরেছিলাম? ট্রেনটির গতিবেগ। বোঝা গেছে? কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেকে 8 পয়সা করে দিলে 6 পয়সা কম, 5 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত? ধরে নিচ্ছি ভিখারির সংখ্যা এক্স। তাহলে 6 পয়সা করে দিলে মোট টাকা যায় 6x, কিন্তু তার কাছে 7 পয়সা বেশি থাকে। আবার 8 পয়সা করে দিলে মোট পয়সা হয় 8x, কিন্তু তার 5 পয়সা কম পড়ে। এই দুটো কি সমান? তাহলে 2x সমান কত পাচ্ছি দেখো, 2x সমান পাচ্ছি 12। তাহলে x সমান কত হবে? একটি ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবু 1/4 অংশ একজন ক্রেতা ও অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। তারপরেও তার কাছে 33টি কমলা লেবু থেকে যায়। তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলা লেবু ক্রয় করেছিলেন? ধরে নিচ্ছি তার কাছে মোট xটি কমলা লেবু আছে। 1/4 অংশ যদি প্রথম ক্রেতাকে দেয়, তাহলে বাকি কত থাকবে? 3/4 অংশ। এই 3/4 অংশের 4/15 অংশ অন্য একটা ক্রেতাকে বিক্রি করছে, তাহলে 4/15 অংশ যদি অন্য একটা ক্রেতাকে বিক্রি করে, বাকি কত থাকবে? 11/15 অংশ। আর এটা সমানই বলে দিয়েছে 33। ওকে, এক্স এর মান বের করছি। দেখো 11, 3, এই 3টা কেটে দিচ্ছে, এক্স এর মান কত পেলাম? 60। তার কাছে মোট কতগুলি কমলা লেবু আছে? 60টি কমলা লেবু আছে। এই 60টির মধ্যে আমাকে জানতে চেয়েছে যে দ্বিতীয় জন ক্রেতাকে কতগুলি কমলা লেবু তিনি দিয়েছিলেন, বা যে দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলা লেবু ক্রয় করেছেন। তো 60টার মধ্যে 3/4 অংশ তার কাছে এখন থাকছে, কারণ 1/4 অংশ প্রথম ক্রেতাকে দিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে তিনি দ্বিতীয় ক্রেতাকে দিচ্ছে কত? 4/15 অংশ। 4 4 কেটে যাচ্ছে, 4/15 60, অর্থাৎ 12। নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দুটো প্রসেস আছে। 1 নাম্বার প্রসেস হচ্ছে কি, তোমাকে এই নিচের সংখ্যাগুলোর লসাগু বের করে নিতে হবে। 7, 13, 3, 11, লসাগু বের করে নিয়ে লসাগু দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে। তো সেই প্রসেসটা অনেকটা লেন্দি, কারণ 7, 13, 3, 11 এদের প্রসেস, এদেরগুলো যদি গুণ করো, মানে লসাগু যদি বের করো, তাহলে গুণ করলে দেখবে অনেক বড় একটা সংখ্যা পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমার প্রসেসটা অনেকটা টাইম কনজিউমিং হয়ে যাবে। সো এক্ষেত্রে যেটা মেন করা যেতে পারে সেটা হচ্ছে কি, আমি যদি এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট আর সব থেকে বড় বের করে নিতে পারি, তাহলে এই যে অপশনগুলো দিয়েছে এখান থেকে আমি কোশ্চেনটা সলভ করতে পারি। কারণ অপশনগুলো কি হিসাবে দিয়েছে? বলেছে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় দেওয়া আছে। অপশনগুলো দেওয়া আছে ছোট থেকে বড়, তার মানে এই অপশনের প্রথমটা হবে ছোট, তবে শেষটা হবে বড়। প্রথমটা হবে ছোট, তবে শেষটা হবে বড়। তাহলে আমি যদি এই সংখ্যাগুলোর সব থেকে ছোট সংখ্যার বড় সংখ্যা বের করে নিই, তাহলে অপশন থেকে মিলিয়ে দিতে পারি। বলো হ্যাঁ কিনা। সেটা বের করা দেখো খুব সহজ, ছোট আর বড় বের করা খুব সহজ। দেখো 5-এর 7, ভালো করে দেখবে হ্যাঁ কিভাবে বের করছি। 9/13, 2/3, 8/11। প্রথমে আমি ছোট সংখ্যা বের করছি, তাহলে কি করব? যে কোনো দুটোকে নাও ফার্স্ট, এই দুটোকে নিলাম। এরপর এদের কোনাকুনি গুণ করো। দেখো 5, 13, 65, আর 7, 9, 63। কি করলাম? কোনাকুনি গুণ করেছি। এদের মধ্যে যেহেতু আমি বড় বের করছি, তাহলে তুমি বড়টাকে নাও। 65 এখানে বড়, 65কে নিলাম। তার মানে কি, এই যে দুটো ফ্র্যাকশন আমি নিয়েছিলাম 9/13 আর 5/7, এদের মধ্যে বড় কে? 5/7। তো 9/13কে কেটে দাও।
এখন পড়ে রয়েছে 5/7, 2/3 আর 8/11। এখন তুমি 5/7-এর সঙ্গে 2/8কে নাও, 5/7-এর সঙ্গে এই 2/3কে নাও। তাহলে দেখো এদের আবার কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা কত পাবো, 5×3 = 15, 7×2 = 14। এদের মধ্যে বড় কে? 15 বড়, তাহলে 2/3 কেটে যাচ্ছে, রয়েছে এখন 5/7। এখন 5/7 আর 8/11 নাও। 5/7 আর 8/11কে যদি নিই, কোনাকুনি গুণ করছি, দেখো 5×11 = 55, 7×8 = 56। কে বড়? 56 বড়, তাহলে এখানে 8/11 বড় হবে, 5/7 ছোট হবে। তাহলে 8/11 আমার বড় দিয়ে শেষ হচ্ছে। দেখো এখানে বড় কে আছে সবের শেষে? সবের শেষে আছে 8/11, তার মানে এই পার্টটা হবে আমার উত্তর। ঠিক বোঝা গেছে? যদি এখানেও আর একটা 8/12 দিয়ে দিত তাহলে তোমাকে বড়টা বের করলাম, আমরা ছোটটা বের করতাম সিমিলার প্রসেসে। তো সিমিলার প্রসেসটা ছোট বের করার সময় কি করতে হবে? দেখো আমি ছোটটা বের করে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। এটা ছোট বের করছি, ঠিক আছে? মানে এই সংখ্যাগুলোর মধ্যে ছোট কোনটা রয়েছে দেখো, 5/7, 9/13, কোনাকুনি গুণ করছি 65, 7×9 = 63। যেহেতু আমি ছোট বের করব, ছোট সংখ্যাকে নেব, বড়টাকে কেটে দেবো। এর মধ্যে ছোট আছে 63, সো এটাকে কেটে দাও। এটা কত ছিল? 5/7। ওকে, এখন 9/13 আর 2/3কে নাও। 9/13 আর 2/3কে কোনাকুনি গুণ করলে 13×2 = 26, 9×3 = 27। এদের মধ্যে ছোটকে 2/3, তাহলে 9/13কে কেটে দাও। 2/13 আর 8/11কে নাও। 2×11 = 22, 3×8 = 24। এদের মধ্যে ছোটকে 22, তাহলে এটা কেটে নাও। 2/3 হবে ছোট। তাহলে দেখতে পাচ্ছ 2/3 দিয়ে শুরু হয়েছে, তাহলে এটার উত্তর কত হবে? অপশন সি। একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যা যথাক্রমে এত 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 হলে তাদের মূল্যের অনুপাত কত? আচ্ছা, 1 টাকার মূল্য যদি দুটো থাকে তাহলে ক টাকা হবে? 1 টাকা হবে। 50 পয়সার মূল্য যদি 3টে থাকে তাহলে কত টাকা হবে? 3/2 হবে। কারণ কি, দুটো পয়সা মিলে, দুটো 50 পয়সা মিলে 1 টাকা তৈরি হয়, তাই 3/2। আর 25 পয়সার মুদ্রা যদি 5টা থাকে তাহলে ক টাকা হবে? 5/4, কারণ 4টা পয়সা মিলে, 4টা 25 পয়সা মিলে 1 টাকা তৈরি হয়। তাহলে এদের অনুপাত, মুদ্রার অনুপাত, মূল্যের অনুপাত হলো এটা। এক্ষেত্রে আমি এখানে 2 আর 4কে যদি ভ্যানিশ করতে চাই, সরাতে চাই, কি করব? 4 দিয়ে গুণ করব। 4 থেকে যদি 4 দিয়ে গুণ করি, 2 4 কেটে যাবে, হয় 4:6:5। সরি এটা 2 হবে, দুটো আছে, 2 হবে, 8। অপশন সি। এতকে বর্গমূল, এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এর প্রোডাক্ট 1 হবে? তো ফার্স্ট 841 আর 2025 এর বর্গমূলটা বের করি। বর্গমূল 841 এর বর্গমূল হবে 29, আর 20 25 এর বর্গমূল হবে 5, 25 থেকে 5 আর 20 4, 4 5 20 হয়। তাহলে এটার বর্গমূল হলো 29/25। এই ভগ্নাংশকে যদি আমি 1 করতে চাই, এর অপোজিট দিয়ে উল্টোটা দিয়ে আমাকে গুণ করতে হবে, অর্থাৎ 45/29 দিয়ে গুণ করতে হবে। অ্যান্সার কত হবে? 45/। নেক্সট, কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় নেয়, তাহলে 8টার ঘন্টা বাজতে কত সময় নেবে? 8 সেকেন্ড, তাই তো? না, দেখো 4টার যখন ঘন্টা বাজবে মানে কি 4টা ঘন্টা পড়বে, যখন 4টা বাজবে 4 বার ঘন্টা পড়বে। তো প্রথমে একবার ঘন্টা পড়লো, তারপরের ঘন্টাটা এখানে পড়লো, তারপরের ঘন্টাটা এখানে। তাহলে দেখতে পাচ্ছ 4টা ঘন্টা যখন পড়ছে, মাঝে কটা গ্যাপ তৈরি হচ্ছে? এই একটা গ্যাপ, দুটো গ্যাপ, 3টে গ্যাপ তৈরি হচ্ছে। তাহলে এই 3টে গ্যাপের জন্য তাকে কত সেকেন্ড দিতে হচ্ছে? 4 সেকেন্ড নিচ্ছে। এখন যদি 8টার ঘন্টা বাজে, তার মানে 8টা ঘন্টা বাজবে, আর 8টা ঘন্টা বাজলে কটা গ্যাপ তৈরি হবে? 7টা গ্যাপ তৈরি হবে। তো 7টা গ্যাপে কত লাগবে? 4/3 × 7, 28/3, অর্থাৎ 3×9 = 27 আর 1 28। এ, অপশন এ ইজ দ্য রাইট। বোঝা গেছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পেরেছো অবশ্যই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। আর এই গ্রুপে খুব শীঘ্রই কনস্টেবলের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আপলোড করা হবে, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।